হ্যালো মডার্ন টিউটোরিয়াল হোমে সকলকে আমার অভিবাদন ও স্বাগতম জানাই। মডার্ন টিউটোরিয়াল হোম থেকে প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে জানাই আমার প্রীতি, ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে যে বিষয় তোমাদের কাছে আমি আলোচনা করতে চলেছি তা হলো চুয়াড় বিদ্রোহ। 2023-এর মাধ্যমিকের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্ন নিয়ে আমি আলোচনা করতে এসেছি। প্রথমত চুয়াড় বিদ্রোহ বলতে গেলে বা চুয়াড় বিদ্রোহ সম্পর্কে তোমাদের টিকা দিতে পারে, চুয়াড় বিদ্রোহ কী বা চুয়াড় বিদ্রোহ সম্পর্কে টিকা লেখো। ভূমিকাতে বলবে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর কোম্পানির সীমাহীন অত্যাচার, ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর কোম্পানির সীমাহীন অত্যাচার, শোষণ চুয়াড়দেরকে বিদ্রোহ করতে বাধ্য করেছিল। কোম্পানির শাসন, ব্রিটিশ কোম্পানির শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর কোম্পানির সীমাহীন অত্যাচার, অর্থনৈতিক শোষণ, অর্থনৈতিক নিপীড়ন প্রতিষ্ঠিত হয়ে হলে মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চল, বাঁকুড়া, সিংভূম ও মানভূম জেলার উত্তর পূর্বাংশে চুয়াড়রা বিদ্রোহের পথ নিতে বাধ্য হয়। আসলে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর মেদিনীপুর, বাঁকুড়া, মানভূম জেলা, সিংভূম, বাঁকুড়ার বিস্তীর্ণ অঞ্চলের উপজাতি শ্রেণীর মানুষেরা অতিষ্ঠ হয়ে পড়ে ব্রিটিশ কোম্পানির সীমাহীন অত্যাচার, তাদের শোষণ আর নিপীড়ন, প্রবল অত্যাচার, শোষণ, অর্থনৈতিক নিপীড়নে তারা বাধ্য হয় ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করতে। এই বিদ্রোহ 1768 থেকে 1832 খ্রিস্টাব্দ পর্যন্ত 7 বার হয়েছিল। চুয়াড় বিদ্রোহ 1768 থেকে 1832 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 7 বার এই বিদ্রোহ হয়। এই বিদ্রোহের অনেকগুলি কারণ ছিল। তার আগে আমাদেরকে জেনে নিতে হবে চুয়াড় কারা। মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, সিংভূম, মানভূম প্রভৃতি অঞ্চলের অরণ্যকেন্দ্রিক জীবনযাপনে অভ্যস্ত কৃষিজীবী উপজাতি সম্প্রদায়ের মানুষদেরকেই চুয়াড় বলা হতো। আর একটু ভালো করে বলা যায় অন্তজ শ্রেণীর প্রায় ভূমিহীন ভূমিজ সর্দারদেরকেই চুয়াড় বলা হতো। ইংরেজ কোম্পানির লোকেরাই তাদেরকে চুয়াড় বলে অভিহিত করে। আসলে এরা অশিক্ষিত ছিল, এরা সভ্যতা সংস্কৃতির ইংরেজদের যে তথাকথিত আধুনিক সভ্যতা সংস্কৃতির ধার ধারত না। এরা অরণ্যকেন্দ্রিক জীবনযাপনে অভ্যস্ত ছিল। এদের জীবিকা ছিল কৃষিকাজ, পশুপালন ও সঙ্গে সঙ্গে
জমিদারের পাইক বাহিনীতে বা পাইক হিসাবে রক্ষী হিসাবে কাজ করত, পাইক হিসেবে বা রক্ষী হিসেবে কাজ করত। এইটা ছিল তাদের জীবিকা। কৃষিজীবী ছিল এরা। তাহলে এরা চাষাবাদ করত, নিজেদের প্রয়োজনে যতটা প্রয়োজন সেই প্রয়োজনের তাগিদে এরা চাষাবাদ করত। সঙ্গে সঙ্গে পশুপালন, গরু, ছাগল, ভেড়া এগুলো পালন করত। আর জমিদারের অধীনে পাইক হিসেবে এরা কাজ করত। সহজ সরল, অত্যন্ত সহজ সরল মনের অধিকারী ছিলেন এরা। অল্পে সন্তুষ্ট ছিলেন এরা, শান্তি চাইতেন। এই ভূমিজ, চুয়াড়, ভূমিজ, সর্দার প্রভৃতি শ্রেণীর মানুষদেরকেই চুয়াড় বলা হতো। আসলে এরা অরণ্য কেন্দ্রিক জীবনযাপনে অভ্যস্ত ছিল। এদের জীবিকা ছিল কৃষিকাজ, পশুপালন আর জমিদারের পাইক বরকন্দাই হিসাবে এরা কাজ করত। বিনিময়ে জমিদারের কাছ থেকে এরা কিছু নিষ্কর জমি ভোগ করত, যে জমিটাকে বলা হয় পাইকান জমি। এই পাইকান জমি তারা ভোগ করত। এটা হচ্ছে চুয়াড়। এরপর চুয়াড় বিদ্রোহের কারণ দেখো, একটা বিদ্রোহ যখন হয় তার পিছনে অনেকগুলি কারণ দায়ী থাকে। একটা বিদ্রোহের পশ্চাতে অনেকগুলি কারণ দায়ী থাকে, সব কারণ বলা সম্ভবও নয়। তবু যে কারণগুলো আমাদেরকে বলতেই হবে সেগুলো হচ্ছে, প্রথমত চড়া রাজস্ব। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন প্রতিষ্ঠিত হলে মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, মানভূম ও সিংভূম অঞ্চলের উপজাতি চুয়াড়দের উপর চলে চরম শোষণ। চড়া রাজস্ব এদের উপর চাপানো হয়, আর রাজস্ব দিতে ব্যর্থ হলে তাদের উপর চলত সীমাহীন অত্যাচার। চুয়াড় নারীদের উপর চলত সম্মানহানির মতো লজ্জাকর ঘটনা। তাদের সম্মানহানি করতেও ব্রিটিশ কোম্পানির কর্মচারীরা পিছু পা হতো না। অনেক ক্ষেত্রে চুয়াড় সম্প্রদায়ের রমণীদেরকে এরা কুঠি বাড়িতে তুলে নিয়ে যেত, তাদের উপর চালাতো নির্লজ্জের মতো সীমাহীন অত্যাচার। কিন্তু এই অত্যাচারের একটা সীমা থাকা উচিত। অত্যাচারের সীমা অতিক্রম করলে চুয়াড়া বিদ্রোহ করতে বাধ্য হয়। এবার হচ্ছে পাইক জমি হারাবার ভয়। চুয়াড়দের জীবিকা ছিল কৃষিকাজ ও পশুপালন, সঙ্গে সঙ্গে জমিদারদের অধীনে এরা পাইকের কাজ করত, পাইকদারের কাজ করত, ওদের রক্ষী বাহিনীর কাজ করত। আর এই কাজ করে তারা পাইকান জমি উপভোগ করত। এই পাইকান জমিতে তাদেরকে কোনো রাজস্ব দিতে হতো না। তারা ভয় পেয়েছিল যে ব্রিটিশ কোম্পানির শাসন প্রতিষ্ঠিত হয়ে গেছে, যদি সুপ্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে জমিদারদের জমিদারি চলে যাবে, আর জমিদারি চলে গেলে তাদের জীবিকাও বিনষ্ট হবে, পাইকান জমিও হাতছাড়া হবে। এই ভয়ে তারা ব্রিটিশ কোম্পানির শাসনকে উৎখাত করার জন্য দুর্জন সিংয়ের মতো নেতাদের নেতৃত্বে, দুর্জন সিং, গোবর্ধন দিকপতি, রানী শিরোমণি, গোবর্ধন দিকপতি, এইসব নেতাদের নেতৃত্বে তারা বিদ্রোহ ঘোষণা করে। পরের পয়েন্ট, বিদ্রোহের তৃতীয় নম্বর যেটা কারণ, সেটা হচ্ছে জীবিকা সমস্যা। তারা যে ভয় করেছিল যে তাদের জীবিকা নিয়ে টানাটানি পড়তে পারে, সত্যিই ঘটনা ঘটেছিল। অনেক জমিদার সঠিক সময়ে রাজস্ব জমা দিতে ব্যর্থ হলে তাদের জমিদারি চলে যায়। আর জমিদারি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে
জমিদারদের সঙ্গে যুক্ত এই পাইকদের পাইকান জমিও ইংরেজদের হাতে চলে যায়। ফলে এরা পাইকের কাজ হারায়, সঙ্গে সঙ্গে পাইকান জমিও এদের হাতছাড়া হয়ে যায়। ফলে এরা জীবিকাহীন হয়ে পড়ে তখন তারা বাধ্য হয় ব্রিটিশ কোম্পানির বিরুদ্ধে আন্দোলনে নামতে, বিদ্রোহের পথে নামতে এরা বাধ্য হয়। এরপর আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে অত্যাচার, চুয়াড় সম্প্রদায়ের মানুষদের উপর ব্রিটিশ কোম্পানির কর্মচারীরা সীমাহীন অত্যাচার চালাতো। তাদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ করে দিত, তাদের বাড়ির ছাগল, ভেড়া, মুরগি প্রভৃতি গবাদি পশু পাখি তুলে নিয়ে চলে যেত। অনেক ক্ষেত্রে এদের অত্যাচারের লালসা থেকে অত্যাচারের যে মাত্রা ছাড়িয়ে যেত। নিষ্ঠুর ভোগ লালসার শিকার হতো চুয়াড় নারীরা, রমণীরা। তাদের উপর চলত পাশবিক অত্যাচার। তাই তারা বাধ্য হয়েছিল ব্রিটিশ শাসনকে উৎখাত করার জন্য, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকে উৎখাত করার জন্য তারা সদল বলে নেমে পড়েছিল। এরপর দুর্জন সিংয়ের ভূমিকা। চুয়াড় বিদ্রোহের অন্যতম প্রধান নেতা দুর্জন সিং, যিনি মেদিনীপুর জেলার রায়পুর পরগনার অন্তর্গত রায়পুর পরগনার এক জমিদার ছিলেন। সঠিক সময়ে তিনি রাজস্ব দিতে ব্যর্থ হওয়ায় তার জমিদারি চলে যায়, এবং তার জমিদারি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে যে সমস্ত পাইক বরকন্দেরা তার সঙ্গে যুক্ত ছিলেন, যারা তার সঙ্গে তাদের জীবন জীবিকা জড়িত ছিল, তাদের পাইক বাহিনীর কাজটাও যায়, সঙ্গে সঙ্গে তাদের পাইকান জমিও তারা হারায়। দুর্জন সিং প্রতিশোধ নেওয়ার জন্য চুয়াড়দেরকে সংঘবদ্ধ করে ঐক্যবদ্ধ করে তিনি এদেরকে নিয়ে বিদ্রোহের পথে পা বাড়ান। এটা হচ্ছে কারণের চারটা পয়েন্ট বলতে হবে। একটা রাজস্ব, চড়া রাজস্ব। চুয়াড় অধ্যুষিত অঞ্চলে চড়া হারে রাজস্ব চাপালে চুয়াড়রা দিতে ব্যর্থ হয়, তখন তাদের উপর চলে সীমাহীন অত্যাচার। 2 নম্বর যেটা বললাম যে পাইক জমিদারদের ভয় কি, পাইকান জমি হারানোর ভয়ে এরা আন্দোলনের পথে পা বাড়ায়। তারা ভেবেছিল ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয়ে গেছে, অতএব জমিদারি চলে যাবে। সমস্ত জমিদারদের যদি জমিদারি চলে যায় তাহলে তারা পাইকের কাজ হারাবে, আর পাইকের কাজ হারানোর সঙ্গে সঙ্গেই তারা কি করবে না, তাদের পাইকান জমিও হারাবে। ফলে এই ভয়ে ভীত হয়ে তারা বিদ্রোহের পথে পা বাড়ায়। এর যে জীবিকা সমস্যা, তারা যে ভয়টা করেছিল, তারা ভয় করেছিল তাদের পাইকান জমি তাদের হাতছাড়া হবে। সত্যি সত্যি পাইকান জমি হাতছাড়া হয়েছিল। অনেক জমিদারের জমিদারি চলে গিয়েছিল, পাইকের কাজ হারিয়েছিল, সঙ্গে সঙ্গে পাইকান জমি হাতছাড়া হয়েছিল। ফলে তারা জীবিকাহীন হয়ে পড়েন। এই জীবিকাহীন চুয়াড়রা বিদ্রোহ করতে বাধ্য হন, তারা বিদ্রোহের পথকে বেছে নিতে বাধ্য হন। মানুষ বেঁচে থাকার স্বার্থে, অস্তিত্ব রক্ষার স্বার্থে আন্দোলন করতে বাধ্য হন। তারাও আন্দোলন করেছিলেন। এই আন্দোলনের মধ্যে কোনো অন্যায় ছিল না, তাদের প্রতিবাদী সত্তার অধিকারী ছিলেন বলেই তারা সেই আন্দোলনের পথকে বেছে নিয়েছিলেন, সে বিদ্রোহের পথকে বেছে নিয়েছিলেন। এর মধ্যে অত্যাচার, বহু ক্ষেত্রে দরিদ্র সহজ সরল এই চুয়াড়রা নিজেরাই দুবেলা দুমুঠো খেতে পারত বলে
নিজেরাই দুবেলা দুমুঠো খেতে পেত না, আর ইংরেজদের চড়া রাজস্ব তারা কোথা থেকে মিটাবে? ফলে অনেক ক্ষেত্রে তারা রাজস্ব দিতে পারত না, আর রাজস্ব দিতে না পারলে তাদের উপর চলত অমানসিক পাশবিক অত্যাচার। তাদের নিষ্ঠুর ভোগ লালসার থেকেও কি চুয়ার রমণীরাও রেহাই পেত না। শিশু বৃদ্ধাদের উপর চলত, বৃদ্ধ বিদ্যাদের উপর চলত চরম অত্যাচার। এই অত্যাচারে অতিষ্ঠ হয়ে তারা বিদ্রোহের পথকে বেছে নিতে বাধ্য হয়েছিল, এটা আমাদেরকে মনে রাখতেই হবে। আর সঙ্গে সঙ্গে দুর্জন সিংয়ের ভূমিকা। দুর্জন সিং মেদিনীপুরের রায়পুর পরগনার এক জমিদার ছিলেন। যদিও তিনি সহজ সরল মনের অধিকারী ছিলেন, প্রজা প্রেমিক ছিলেন, প্রজাদের উপর তার যথেষ্ট দয়া ছিল। সঠিক সময়ে তিনি রাজস্ব দিতে ব্যর্থ হওয়ায় তার জমিদারি চলে যায়। তিনি প্রতিশোধ গ্রহণের জন্য সমস্ত শ্রেণীর চুয়ারদেরকে সংঘবদ্ধ করেন এবং সংঘবদ্ধ করেই 1799 খ্রিস্টাব্দে তিনি বিদ্রোহের পথে পা বাড়ান। যদিও চুয়াররা পরাজিত হয়, তবু চুয়ার শ্রেণীর মানুষরাই উপসংহারে বলবে চুয়ার বিদ্রোহ ব্যর্থ হলেও চুয়ার শ্রেণীর মানুষেরাই দেখিয়ে দেয় যে ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করা যায়। সমস্ত ভারতীয়র মনে এই সাহসটুকু সঞ্চার করছিল, যার গুরুত্ব অস্বীকার করা যায় না। চুয়ার বিদ্রোহ ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অন্যতম স্মরণীয় অধ্যায়। আজ এখানেই থাকুক। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আশা করি সকলেই, আমি কামনা করি সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ।